আসসালামু আলাইকুম সকলকে। আমাদের আজকের আলোচনার বিষয় পর্যায় সারণী। মৌলসমূহকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিলের ভিত্তিতে একটি সারণীতে লিপিবদ্ধ করা হয়, যা আমাদের কাছে পর্যায় সারণী নামে পরিচিত। চলো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। দুইটি জিনিসের উপর ভিত্তি করে আমরা পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। প্রথমত মৌলের পর্যায় নির্ণয়, দ্বিতীয়ত মৌলের গ্রুপ নির্ণয়। আগে জেনে নেওয়া যাক মৌলের পর্যায় কি এবং মৌলের গ্রুপ কি। পর্যায় সারণীতে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত যে উলম্ব রেখাগুলো দেখা যায় বা উলম্ব বরাবর যে মৌলগুলো রয়েছে এগুলাকে বলা হয় আমাদের গ্রুপ। তাহলে আমরা যদি গণনা করি তাহলে দেখতে পাবো পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, অনুরূপভাবে 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে আমরা বলতে পারি পর্যায় সারণীতে মোট গ্রুপ রয়েছে 18টি। এবার আমরা যদি পর্যায় গণনা করি আমরা দেখতে পাবো ডান থেকে বাম পর্যন্ত এই দিক বরাবর যে রেখাগুলো রয়েছে এই বরাবর যে মৌলগুলো রয়েছে তাদেরকে একত্রে বলা হচ্ছে একটি পর্যায়। তাহলে আমরা যদি পর্যায় সংখ্যা গণনা করি দেখতে পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টি পর্যায় রয়েছে আমাদের পর্যায় সারণীতে। আমরা যদি পর্যায় সারণী একটু নিচের দিকে খেয়াল করি আমরা দেখতে পাবো আরো দুইটি পর্যায় রয়েছে, বাট এই দুইটি পর্যায়কে আমাদের গ্রুপ পর্যায় 6 এবং পর্যায় 7-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমটিকে পর্যায় 6 এবং দ্বিতীয়টিকে পর্যায় 7-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম আমাদের পর্যায় সারণীতে মোট 7টি গ্রুপ রয়েছে এবং 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। আর একটু সামনে আগানো যাক। আমরা আজকে জানবো কিভাবে মৌলের পর্যায় নির্ণয় করতে হয় এবং মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে চলো প্রথমে দেখি আমাদের কিভাবে পর্যায় নির্ণয় করতে হয়। তোমরা যদি একটু খেয়াল করো দেখবা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরের সংখ্যাই হচ্ছে মৌলের পর্যায় সংখ্যা। তাহলে আমরা যদি যে কোনো মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদের করতে হবে ইলেকট্রন বিন্যাস। চলো আমরা যে কোনো একটি মৌল নিয়ে তার ইলেকট্রন বিন্যাস করি। ধরা যাক কার্বন, যার পারমাণবিক সংখ্যা 6। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখতে পাবো 1s2, 2s2, 2p2। তাহলে আমরা যদি কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তর দেখি এখানে রয়েছে 2 পর্যন্ত। কার্বনের দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত এর ইলেকট্রন বিন্যাস সীমাবদ্ধ। তাহলে কার্বনের পর্যায় সংখ্যা হওয়া উচিত 2, যেহেতু এর সর্ববহিস্থ শক্তি স্তরের সংখ্যা বা নাম্বার হচ্ছে 2। তাহলে কার্বনের পর্যায় হওয়ার কথা 2। তাহলে আমরা একটু চেক করে দেখি আমাদের কার্বনের পর্যায় 2 ঠিক আছে কিনা। আমরা যদি কার্বনকে খুঁজি এই যে এখানে রয়েছে কার্বন, যার পর্যায় যদি সিরিয়াল ওয়াইজ গুনি 1, 2, তাহলে এই বরাবর আমাদের কার্বন 2। তার মানে আমাদের পর্যায় বের করাটি সঠিক হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা সোডিয়াম নির্ণয় করতে চাই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা যদি এর পর্যায় নির্ণয় করতে চাই তোমরা একটু ভিডিও পজ করে চেষ্টা করে দেখতে পারো। 1s2, 2s2, 2p6, 3s1। আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথের s অরবিটালে প্রবেশ করেছে। তার মানে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা বা নাম্বার হচ্ছে 3। সেই হিসাবে সোডিয়ামের পর্যায় হওয়ার কথা 3। তাহলে আমরা একটু চেক করে দেখি সোডিয়ামের পর্যায় 3 কিনা। আমরা যদি একটু সোডিয়াম খুঁজি তাহলে দেখতে পাবো এই যে এখানে রয়েছে সোডিয়াম। তার মানে 1, 2, 3, সোডিয়ামের পর্যায় 3 সঠিক হয়েছে। আশা করি তোমরা মৌলের পর্যায় নির্ণয় বুঝতে পেরেছো। এবার আসো আমরা দেখি কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। যে কোনো মৌলের গ্রুপ নির্ণয় করার জন্য 3টি নিয়ম রয়েছে। যদি কোনো মৌলে শুধুমাত্র s অরবিটাল বিদ্যমান থাকে তাহলে ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে আমার গ্রুপ সংখ্যা। তাহলে আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখতে পাবো 1s1। তার মানে হাইড্রোজেন গ্রুপ 1 এ রয়েছে, যা সঠিক। এবার আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখতে পাবো 1s2, 2s2, 2p6, 3s2। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দুটি s অরবিটালে প্রবেশ করেছে এবং s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তার মানে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হওয়া উচিত 2।
আমরা যদি একটু চেক করে দেখি, এই যে আমাদের ম্যাগনেসিয়াম, এবং আমাদের উপর থেকে ডান থেকে বামে এভাবে গ্রুপ নির্ণয় করা হয়, তাহলে এই যে গ্রুপ 1, গ্রুপ 2, তার মানে ম্যাগনেসিয়াম গ্রুপ 2 যা সঠিক রয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় নিয়মে। যখন আমার একই সাথে সর্বশেষ শক্তি স্তরে s এবং p অরবিটাল উভয় বিদ্যমান থাকবে, তখন আমাদের গ্রুপ নির্ণয়ের একটি সূত্র দেওয়া হয়েছে s প্লাস p প্লাস 10। যখন আমার একই সাথে sp দুটোই উপস্থিত থাকবে, তাহলে আমরা যদি আবার কার্বনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো 1s2, 2s2, 2p2। এখানে আমার একই সাথে শক্তি স্তরের s এবং p দুটো অরবিটালে বিদ্যমান, তাহলে এর গ্রুপ সংখ্যা হওয়া উচিত 2 প্লাস 2 প্লাস 10 ইকুয়ালস টু 14। তাহলে আমরা একটু চেক করে দেখি কার্বনের গ্রুপ সংখ্যা 14 কিনা। এই যে আমাদের কার্বন এবং এর গ্রুপ সংখ্যা 14, তার মানে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয় ঠিকই আছে। কেন আমরা এখানে এক্সট্রা 10 যোগ করলাম? কারণ তোমরা যদি একটু খেয়াল করো, দেখবা পর্যায় 2 এবং 3-এ মাঝখানে 10টি গ্রুপে কোনো মৌল নেই। এজন্য যখন একই সাথে s এবং p থাকবে এবং পর্যায় 2 ও 3 হবে, কেবলমাত্র তখনই আমাদের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সাথে এক্সট্রা 10 যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে চেষ্টা করি, 1s2, 2s2, 2p4, তাহলে এর গ্রুপ সংখ্যা হবে 2 প্লাস 4 প্লাস 10 ইকুয়ালস টু 16। তাহলে দেখো অক্সিজেনের পর্যায়ে গ্রুপ সংখ্যা হচ্ছে 16। এবার আমরা সর্বশেষ নিয়মে চলে আসি। আমাদের যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল উপস্থিত থাকে, তখন আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করতে পারি? আচ্ছা, আমাদের স্ক্যান্ডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো সর্ববহিস্থ শক্তি স্তর 3d এবং 4s, এই দুটি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে এর গ্রুপ সংখ্যা হওয়া উচিত 3s প্লাস d ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে দেখো তো আমরা স্ক্যান্ডিয়াম যদি খুঁজি, এই যে এখানে আমাদের স্ক্যান্ডিয়াম, এর ইলেকট্রন সংখ্যা অনুযায়ী এর গ্রুপ সংখ্যা হওয়ার কথা 3, তাহলে দেখতে পাচ্ছি এর গ্রুপ সংখ্যা 3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকের সর্বশেষ, যেহেতু আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দেখতে পাবা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d6। ডি অরবিটাল বিদ্যমান থাকলে আমাদের ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের নিয়ম হচ্ছে s প্লাস d তে ইলেকট্রন সংখ্যা। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা এখানে ডি এবং এস, সর্বশেষ ডি এবং এস ইলেকট্রন সংখ্যা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব ডি তে রয়েছে আমার 6টি ইলেকট্রন এবং এস এ রয়েছে আমার 2টি ইলেকট্রন। তাহলে আমাদের গ্রুপ সংখ্যা হওয়া উচিত আয়রনের ক্ষেত্রে 6 প্লাস 2 ইকুয়ালস টু 8 হওয়ার কথা। আমরা একটু খুঁজে দেখি আমাদের গ্রুপ সংখ্যাটি সঠিক হয়েছে কিনা। আমরা যদি আয়রন খুঁজি তাহলে এখানে দেখতে পাবো আয়রন 26 রয়েছে এখানে। এর যদি গ্রুপ সংখ্যা হিসাব করি, এই যে দেখতে পাবো আমার গ্রুপ 8 বা 8। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের গ্রুপ নির্ণয় সঠিক হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।